সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে খুন হয়েছে, গুম হয়েছে। বছরের পর বছর জেলখানায় অনেক কষ্টে কাটিয়েছেন, কারো ঘরবাড়ি হারিয়েছেন, কারো ভাই হারিয়েছেন, কারো সংসার হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। আজকে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের সর্বশেষ পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে আমরা একটি নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী ভোলাবাসী, আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারকে যে কারণে এদেশের মানুষ, যেসব কারণে দেশের মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, সেই সোনার বাংলা তৈরি, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য স্বনির্ভর বাংলাদেশের আগামী স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আজকে দীর্ঘ হাজার হাজার মাইল দূরে থাকে সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে সামিল রেখেছেন একটিমাত্র কারণে, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য। আজকে তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দীর্ঘ 17 বছর তিনি কোনো সাংবাদিককে এইভাবে সাক্ষাৎকার দেননি। আজকে দেশ গঠনের লক্ষ্যে আগামী দিনে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষকে প্রাধান্য দিয়ে সঠিক সুখী সমৃদ্ধশালী দেশ কিভাবে গড়া যায় সেজন্য বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা ভোলা জেলা যুব দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে আমরা ভোলা জেলা যুব দলের পক্ষ থেকে সেই সাক্ষাৎকারটি আজকে প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে ভোলাবাসীর জন্য উপস্থাপন করব। আমরা আশা করব আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন পর্যন্ত বিএনপিকে ধরে রেখেছেন, ঐক্যবদ্ধ করেছেন, আজকে যাদের সবচাইতে বেশি নির্যাতনের মধ্যে দিয়ে আজকে যে ফ্যামিলি আজকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে হাসিনার পতন হয়েছে, তার এই সাক্ষাৎকারটি আপনারা শুনবেন। সকলকে এই সাক্ষাৎকার শোনার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের প্রিয় নেতা, ভোলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদকের সাথে ইতিমধ্যে আমাদের কথা হচ্ছে। তিনি আমাদেরকে বলেছেন, আমাদের কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়ের মুন্না ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এটি প্রচার করার জন্য, মানুষকে কিভাবে সাংগঠনিক একত্রিত করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করা যায়, তারেক রহমানের এই বিষয়কে আপনারা শুনবেন। সকলকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। ভোলা জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ধানের শীষের পক্ষে, আলহাজ গোলাম নবী আলমের পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণায় সর্বোচ্চ শ্রম দিয়ে কার্যক্রম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা দেখবেন। আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি দেখার আহ্বান জানাচ্ছি। এবং সাক্ষাৎকারটি যে আমরা দেব, এর আগে জনাব তারেক রহমান সাহেবের, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের যে প্রামাণ্য চিত্রগুলি রয়েছেন সেটা আপনারা উপভোগ করবেন। আমরা যারা এখানে নেতাকর্মী রয়েছে এবং সাধারণ জনগণ যেখানে রয়েছে সকলকে এই প্রামাণ্য চিত্রে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সর্বশেষ বলতে চাই, 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, ভোলাতে অনেক লোক রয়েছে, 56 জনের উপরে নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের যুবদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। সকলের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই টাইমকে সমুন্নত রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে ইনশাআল্লাহ তাদেরকে সামনে রেখে বিএনপিকে সুযোগ দেয়, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক রহমান ও রাজনীতির পথ চলা সেভাবেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17টি বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে গত জুলাই আগস্টে খুনি হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভোলাবাসী, তারই ধারাবাহিকতায় আজকে ভোলাবাসী আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আজ হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত ইনশাল্লাহ। আজকে দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিবিসি বাংলা নিউজের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছে, যে সাক্ষাৎকারটি এখন আমরা প্রচার করব। আমরা চাই ভোলাবাসী এই সাক্ষাৎকারটি দেখো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা মনে করি জনগণ, বাংলাদেশের জনগণ তাকে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে, সেই আশা উদ্দীপনা রেখে জনগণের কাছে আমরা সে আবেদন জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যে সাক্ষাৎকারটি দিয়েছে, কিভাবে 31-এ রাষ্ট্র কাঠামো মেরামতে যে মেরামত করার জন্য যে কর্মসূচি দিয়েছে, যে সাক্ষাৎকারটি দিয়েছে, আমরা আশা করি আপনারা ভোলাবাসী সুন্দরভাবে সুস্থভাবে বসে এই সাক্ষাৎকারটি উপভোগ করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নির্বাচনে যাচ্ছে, ধানের শীষে প্রার্থী আমাদের ভোলার প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর, আপনারা সবাই ধানের শীষে তাকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং ইনশাল্লাহ বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে জনগণের ভোটের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে এই সাক্ষাৎকার আপনাদের উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই সাক্ষাৎকার প্রচার করার জন্য আমাদের জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন ভাই নেতৃত্বে, নয়ন ভাই নির্দেশে আমরা আজকে এই সাক্ষাৎকার আপনাদেরকে ভোলাবাসীকে আমরা উপভোগ করার জন্য উপস্থাপনা করছি। ইনশাল্লাহ আগামী দিনে ভোলাবাসী ধানের শীষের প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরকে বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করতে আমি আমার আলোচনা শেষ করছি এবং সবাইকে ধৈর্য সহকারে এই সাক্ষাৎকার উপভোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যেভাবে শুরু করেছিলেন শহীদ জিয়া, আর দেশবাসীও তারই মাঝে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া তাদের সেই নেতাকে, যেন অনেক দিন পর আবারও ফিরে পাওয়া চেনা কণ্ঠ, চেনা মুখ। শহীদ জিয়ার 19 দফার ভিত্তিতে তিনিও বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উন্নয়ন ও উৎপাদনের ধারাকে মূলমন্ত্র হিসেবে বেছে নেন তার রাজনৈতিক আদর্শ। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারেক রহমান নিজেই তৈরি করেন তথ্য সমৃদ্ধ ডাটা ব্যাংক, যা 2001 সালের নির্বাচনে বিএনপিকে এনে দেয় অভাবনীয় সাফল্য। আর দলও তাকে মূল্যায়ন করে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ দেয়। উন্নয়ন ও উৎপাদন বাড়িয়ে সড়ক হয়ে বাংলাদেশ গড়ার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে তারেক রহমান শুরু করেন নতুন এক রাজনৈতিক সংস্কৃতি, তৃণমূল প্রতিনিধি সভা। নেতাকর্মীদের আহ্বান জানান ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে। আবারও শঙ্কিত হয়ে পড়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। তার বিরুদ্ধে কথিত দুর্নীতির মিথ্যা গল্পকারী মহাকাব্য রচনা করতে থাকে একটি মহল। চক্রান্তকারীরা তাদের মেল নকশা অনুযায়ী 2007 সালের 7 মার্চ গভীর রাতে গ্রেপ্তার করে তারেক রহমানকে। একে একে 13টি মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে, অথচ এই মামলায় বাদীরাই বলছেন ভিন্ন কথা।
আদালতে হাজিরা দিতে বাধ্য করা হয় তাকে। দেখায় কাঁপতানো সেই নির্মাণ দৃশ্য দেখে আসাম হৃদয় সেদিন বেঁধেছিল। তার শারীরিক অবস্থায় তখনই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করে সরকারের গঠন করা বিশেষজ্ঞ চিকিৎসক কমিটি। পাশাপাশি কারাগার থেকে বেগম খালেদা জিয়াও তার অসুস্থ দুই সন্তানকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। তাও আন্দোলন আইনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কথিত দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে করা 13টি মামলার সবগুলোতেই একে একে জামিন পান তারেক রহমান। জরুরি আইনের বেলা জানে আদালতের ওপর প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। অবশেষে বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে। 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি হাসপাতালের দুর্ঘটনার বন্দী দেখা থেকে মুক্ত হন। তারপর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। এদিকে বিএনপির বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থার বিচারে তার শূন্যতা বড় বেশি অনুভব করছেন দলের সাধারণ নেতাকর্মীরা। তবে বিএনপি ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তা মেনে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন জাতীয়তাবাদী শক্তির সমর্থক দেশের প্রতিটি মানুষ। বিবিসি বাংলা সাক্ষাৎকারে আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে যিনি রয়েছেন